কতবার ওর কাছে আমি হারবো বলতে পারেন আব্বা? কতবার রাজনীতি মাঠে, নির্বাচনের বিজনেসে কতবার হারবো? সবকিছু আপনার জন্য হয়েছে। ওকে রাস্তা থেকে সরাতে পারলে না আমার কাছে বলতেন, আমি ব্যবস্থা নিতাম। এখন ভয়টা কি হলো? ভালো লাগছে। ছেলে হেরে যাওয়া মুখ দেখতে ভালো লাগছে। পাশ থেকে জায়েদ আলী বলে, ইয়াজারকে মারলে শহর গরম হয়ে যেত বাবা, তাই শমসের ভাই চেষ্টা করেছে অন্য চাল চালতে। সাগর হিংস্র বাঘের মতো জায়েদ আলীর দিকে তাকায়, তারপর হুঙ্কার দিয়ে বলে, চাল ওই ডান হাত জমিনের জ্ঞান ফিরলে পিঠে বস্তা বেঁধে তোয়ার থাকুক আপনারা। আর আব্বা আপনাকে বলছে, ঘোষণা দিয়ে পথ থেকে সরে দাঁড়ান। আগামী 5 বছর দল আমার বুদ্ধি নিয়ে চলছে। ইয়াসারের খুব খারাপ ব্যবস্থা করে ছাড়বো আমি। করিডোরে সবাই দাঁড়িয়ে আছে। অনেকদিন পরে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে। সামিন দ্রুত পায়ে এগিয়ে গিয়ে লজ্জিত ভঙ্গিতে বলে, আমি লেট। হ্যাঁ ভাই, আপনি তো এখন লেট থাকবেন, কারণ এখন আপনার দিন। তৌফের কথার মানে বুঝতে পারল না সামিন। তার মস্তিষ্ক জামিলের জ্ঞান ফেরার খুশিতে উত্তেজিত হয়ে আছে। রাহাত তৌফকে খোঁচা মেরে চুপ করিয়ে দেয়। সবুজের দিকে ফিরে সামিন বলে, কি বলেছে ডাক্তার? জ্ঞান ফিরেছে, কথা বলতে পারছে না এখনো, সেরে উঠবে দ্রুতই। ভেতরে হেনা ভাবি। কিছু সময় পরে হেনা বের হয়। সামিনের দিকে তাকিয়ে একটা শুকনো হাসি দিয়ে বলে, কথা বলছে না ভাইয়া। বলবে। অনেক ধৈর্য ধরেছ তুমি, আরেকটু ধরো। সামিন জামিলের কেবিনে ঢুকে। সারা গায়ে ব্যান্ডেজ জামিলের, মুখে তখনও অক্সিজেন মাস্ক লাগানো। জামিলের দিকে এগিয়ে যায় সামিন। জামিল পিটপিট করে তাকাচ্ছে। সামিন বলে, তোকে তো পুরো মিশরীয় মমিদের মতো লাগছে রে জামিল। চল তোকে পিরামিডের ভেতরে রেখে দিয়ে আসি। জামিল তার ইয়াসার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ঠোঁট দিয়ে না পারলেও চোখ দিয়ে হাসতে চাইল যেন। ইয়াসার এগিয়ে জামিলের মাথায় হাত রাখে, নরম গলায় বলে, আমার সব ঝামেলা নিজের মাথায় নিতি, এবার সব যন্ত্রণা নিজের শরীরে নিলি তুই ভাই। কিছুক্ষণ পরে আবারও বলে ওঠে, আগের বার ডাক্তার ভুলভাল বলেছে, এবার বলছে তোর নাকি ছেলে হবে। মোটর বাইকটা তুই পেয়ে গেলি রে জামিল। জামিল অপলক তাকিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সামিন বলতে থাকে, সুস্থ হ তুই, তোকে আমি আর দলে রাখবো না জামিল। তোকে সিমেন্টের ব্যবসায় বসিয়ে দেব, আমার বউ বাচ্চা নিয়ে ভালো থাকবি। আর আমার ঝামেলা নিজের কাঁধে নিতে হবে না ভাই। ইসমামকে দেখে পরি উঠে যাবে বলে দাঁড়িয়ে যায়। ঈশিতা হাতে টান দিয়ে পরীকে বসিয়ে দিয়ে বলে, বারবার দাঁড়িয়ে যাচ্ছিস কেন খেতে খেতে? পরি দ্বিধায় ভুগতে থাকে। ইসমাম ভাইয়া কেমন মানুষ কে জানে, এভাবে কেয়ারটেকারের মেয়েকে নিজেদের খাবার টেবিলে দেখে রিয়াক্ট করতেই পারে। ঈশিতাকে বিড়বিড় করে বলে, আমার খাওয়া হয়ে গিয়েছে আপু। ইসমাম এসে টেবিলের উপর থেকে পানির গ্লাস তুলে নিয়ে পানি খায়। ঈশিতা বলে, একে চিনেছিস? কে বলতো? ইসমাম পরির দিকে এক পলক তাকিয়ে বলে, পরি চিনেছি, পোনা চাচার মেয়ে। কথাটা বলে ইসমাম চলে যায়। পরি ফিসফিসিয়ে ঈশিতাকে বলে, তোমার এই ভাইয়ের কি কোনো অসুখ আছে আপু? কোষ্ঠকাঠিন্য টাইপ? ঈশিতা চোখ বড় বড় করে পরির দিকে তাকিয়ে বলে, না তো, কেন বলতো? না মানে মুখটা কেমন করে রাখে, কেমন খিচ মেরে থাকে। ঈশিতা চাপা স্বরে হেসে ফেলে। পরি চুপচাপ খাচ্ছে। ঈশিতা বলে, হতেও পারে। ওকে প্রতিদিন সকালে এক বাটি পাকা পেঁপে খাইয়ে দিব। ফুলির মা খাবার টেবিল থেকে সব পরিষ্কার করতে করতে বলে, খোঁজ খবর রাখেন নিশু আপা? আজকাল কত বিদেশি পার্টি, কত ধান্দা পার্টির খপ্পরে পড়ে। ইসমাম ভাইয়ার সাথে এমন কিছু হয় নাই তো? ঈশিতা ফুলির মায়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। ফুলির মা বিড়বিড় করে বলতে থাকে, আমার এক ভাইস্তা ইতালি গেছিল, বেশ ভালো টাকা পয়সা কামাইতেছিল। হঠাৎ হের লেগে এক দেশি এক মেয়ের ফেসবুকে পরিচয় হয়। ছবি না দেখায় মেয়ের কণ্ঠ শুনে পিড়িতে মজে গেছিল। টাকা পয়সা প্রচুর আইয়েছে মাইয়াটার পিছে। যখন যখন যা চাইতো তখনই দিয়া দিত। তারপর একদিন দেখে মাইটার কোনো খোঁজ খবর নেই। এদিকে পোলা তো পাগল হয়ে দেশে চলে আসছে মেয়ের খবর নিতে। আইসা বহু কষ্টে খোঁজ খবর নিয়ে দেখে। কি দেখে? মেয়ের চেহারা ভালো না নাকি বয়স বেশি? পরি কথাটা জিজ্ঞেস ফুলির মায়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ফুলির মা বলে, আরে না, তাইলে তো হইতো। গিয়া দেখ, ওটা কোনো মেয়েই ছিল না, ওটা এক ব্যাটা ছেলে। পরি শব্দ করে হেসে ফেলে।
ফুলির মা ঈশিতার দিকে তাকিয়ে বলে, খোঁজ নিয়ে দেখে আপা, ইসমাম ভাইয়ার সাথে এমন কিছু হয় নাই তো আবার? নয়তো হুট কইরা দেশে আসবো কেন? পরি হেসেই যাচ্ছে। ঈশিতা কপাল কুঁচকে ফুলির মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি তোমার কাজ করো, আর এভাবে শুদ্ধ আর আঞ্চলিক ভাষা মিশিয়ে কথা বলা বন্ধ করো। ইসমাম শুনলে একটা ধমক খাবে তুমি। ঘরে ঢুকে সোজা আলোর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আলোর চোখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তোমার বাবা, কথা বলো। আলো সামিনের হাতের ফোনটার দিকে একবার তাকিয়ে সামিনের মুখের দিকে বোকার মতো তাকিয়ে থাকে। সামিন আলোর ডান হাত টেনে তুলে হাতে তার ফোনটা রেখে হনহন করে চলে যায়। ঘটনার আকস্মিকতায় আলো কিছু বুঝে উঠতে পারেনি। সে সামিনের যাওয়া দেখে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই চোখ দুটো ভিজে ওঠে। স্ক্রিনে তার বাবা আতাউর আলমের নাম্বার। ফোনটা কানে ধরে চুপ করে থাকে আলো। আতাউর আলম ওপাশ থেকে নরম গলায় ডাকে, আম্মু। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে কান্না ভেজা কণ্ঠে বলে, আব্বু। রেহানা এসে স্বামীর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কানে ধরে, চেঁচিয়ে বলতে থাকে, মা, মা তুই কেমন আছিস মা? আলো চোখ দুটো বন্ধ করে ফেলে। নিজেকে সামলে নিয়ে কণ্ঠ স্বাভাবিক রেখে বলে, আমি খুব ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? কণ্ঠ এমন লাগছে কেন? আমি ভালো নেই, একটুও ভালো নেই। তোকে ওরা মারধর করে না তো মা? আমাকে কেউ কিছু করে না আম্মু, তুমি একটু ঠিক হও, তোমার বুকে ব্যথা হবে তো। তুই সত্যি বল, তুই কেমন আছিস? আমি ভালো আছি, আমাকে দেখবে দেখবে তুমি? আলো ফোন কেটে দিয়ে ভিডিও কল করে। রেহানা ফোনটা রিসিভ করে মেয়ের দিকে তাকিয়ে আছে ভেজা চোখে। আলো কাপা কাপা গলায় বলে, এই দেখো আমার গায়ের শাড়িটা দেখো, কম করে হলেও 1000-5 দাম হবে। আমার গায়ের গয়না দেখো, এগুলো দেখেছো তুমি কখনো? সামিন ঘরে ঢুকে আলোকে কাঁদতে দেখে। রেহানা ওদিকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আলো রেহানাকে বলতে থাকে, আমি খুব ভালো আছি আম্মু। আজান আয়াত কোথায়? কলেজ যায় তো, বাবাকে বলো নিয়ম করে ঔষধ নিতে। তুমিও তোমার ঔষধগুলো নিও, দাদিকে দেখো। রাখছি আম্মু। হুট করে ফোনটা কেটে দিয়ে আলো বিছানায় বসে কাঁদতে থাকে। শরীর ভেঙে কান্না আসছে তার। সামিন এক দৃষ্টে আলোকে দেখে তার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। আলো ভেজা চোখ তুলে সামিনের দিকে তাকিয়ে বলে ওঠে, শান্তি পেয়েছেন তো? অনেক শান্তি হচ্ছে তাই না আপনার মনে? হ্যাঁ হচ্ছে, জামিলের জ্ঞান ফিরেছে তাই শান্তি হচ্ছে। আলো উঠে দাঁড়ায়। জ্ঞান ফিরেছে বলেননি সত্যিটা? আমার বাবা যে কিছু করেইনি সেটা বলেননি? কথা বলতে আরো কিছুদিন সময় লাগবে। জানি কি বলবে, আমার বাবা নির্দোষ সেটাই বলবে। কেউ কাউকে মুখ ঢেকে কুপিয়ে তার পরিচয় কেন দেবে ইয়াসার মির্জা? আমার বাবার নাম ভাঙানো হয়েছে সেটা বুঝতে পারছেন না? আপনি নাকি বিচক্ষণ, এতটুকু বুঝতে পারলেন না? বুদ্ধি খাটিয়ে থানা পুলিশ করে বের করতেন সত্যিটা, তা করেননি কেন? এত কথা আমি বলতে চাচ্ছি না। কথা ছিল জামিলের জ্ঞান ফিরলে তোমাকে তোমার বাবা মায়ের সাথে কথা বলিয়ে দেব। আমি আমার কথা রেখেছি। এত কথা রাখেন আপনি? এত ভালো মানুষ? তাহলে একটা কথা দিন আমায়, জামিলের মুখ থেকে যদি জানতে পারেন লোকগুলো আমার বাবার কেউ না বরং কোনো তৃতীয় পক্ষ ছিল, তাহলে আমাকে ছেড়ে দেবেন আপনি? কথা দিন, পারবেন? আছে দম? সামিন কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থাকে চুপচাপ, তারপর ফোন নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। শান্তিনীরের দোতলার এই লাইব্রেরিটা এই বাড়িতে ইসমামের সবথেকে প্রিয় জায়গা। বলা যেতে পারে ইসমামের জীবনের বেশ অনেকটা সময় সে এই লাইব্রেরিতে ব্যয় করেছে। লাইব্রেরির ভেতরে ঢুকলে একটা অদ্ভুত প্রশান্তিতে তার মন ছেয়ে যায়। পুরনো বইয়ের গন্ধ ইসমামের বরাবর খুব পছন্দের। আগে লাইব্রেরিতে বিভিন্ন প্রবন্ধ ও গল্পের বই থাকলেও ঈশিতার কল্যাণে পুরো লাইব্রেরিটা হুমায়ুন আহমেদ এবং সমরেশ মজুমদারের উপন্যাসে ভর্তি হয়ে গিয়েছে। লাইব্রেরির সামনে দাঁড়িয়ে ইসমাম এদিক ওদিক তাকায়। ঘরটা খোলা কেন? কিছুক্ষণ আগেও তো লক করে দিয়ে গিয়েছিল। ভেতরে ঢুকে পুরো লাইব্রেরিতে চোখ বুলিয়ে ইসমাম তার প্রিয় শেলফের কাছে যায়। সেখান থেকে আরণ্যক উপন্যাসটা তুলে নেয়। এটা এখন সে নিজের ঘরে বিছানায় গা এলিয়ে দিয়ে পড়বে। বইটা নিয়ে বের হয়ে দরজাটা লক করবে বলে হাত বাড়ায় সে। আটকাবেন না প্লিজ, আমি ভেতরে আছি। ইসমাম অবাক চোখে লাইব্রেরির ঘরের ভেতরে তাকিয়ে থাকে। 9 নম্বর শেলফের পিছন থেকে মাথা বের করে উকি দিয়ে তার দিকে তাকিয়ে আছে পরি। তুমি তুমি এখানে কি করছো? পরি ফর্সা মুখটা লাল বানিয়ে লজ্জিত ভঙ্গিতে বলে, বই নিতে এসেছিলাম, রাতে পড়বো বলে। যখন লাইব্রেরিতে ঢুকলাম তখন সারা শব্দ করলে না কেন? যদি আটকে রেখে চলে যেতাম? পরি ইতস্তত করতে থাকে। ইসমাম প্রায় ধমকের সুরে প্রশ্নটি করেছে পরীকে। কয়েক মুহূর্ত সময় নিয়ে পরি জবাব দেয়, ভেবেছি আপনি রেগে যাবেন আমাকে এখানে দেখলে, তাই চুপ করেছিলাম। ইসমামের উত্তরটা পছন্দ হয় না। এটা কোন ধরনের অদ্ভুত আচরণ? রেগে যাবে ভেবে চোরের মতো লুকিয়ে থাকবে? এই মেয়ে নাকি এবার ডাক্তারি পড়ে? ইসমাম গম্ভীর কণ্ঠে বলে, বই নিলে কেন রাগ করব?
বই চুরি করলে রাগ করার কথা, তুমি তো আর বই চুরি করতে আসনি। পরি চুপচাপ দাঁড়িয়ে আছে। ইসমাম এতক্ষণ মেয়েটিকে খেয়াল করে। অতিরিক্ত ফর্সা, ঘন কালো চুল, বড় বড় দুটি চোখ, এক কথায় সুন্দরী তরুণী। 4 বছর আগে দেখতে কিশোরী টাইপ ছিল, তখন সম্ভবত ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো। মাথায় 2 লিটার তেল দিয়ে 2 পাশে বেনি করে পোনা চাচার সাথে এ বাড়িতে আসতো। ইসমাম গলা খাকারি দিয়ে বলে, তা ডাক্তারি পড়া মেয়ের হাতে হুমায়ুন আহমেদের উপন্যাস কেন? হুমায়ুন আহমেদের রোমান্টিক থিওরি দিয়ে রোগী সুস্থ করবে? পরিচুপ করে থাকে। ইসমাম গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এই বয়সটাতে বাংলাদেশি মেয়েরা হুমায়ুন আহমদকে এড়িয়ে থাকতে পারে না, কি আশ্চর্য। কথাটা বলে পরির দিকে এক পলক তাকিয়ে থেকে বলে, বই না হয়ে গেল দরজা লক করে যাও, আর যেটা যে স্থান থেকে তুলবে সেটা সেখানে রেখে দেবে, বুঝেছ? আমি বই আগোছালো করে রাখা পছন্দ করি না। পরি মাথা নাড়ায়। ইসমাম চলে যেতেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে ওঠে, রামগুরুর ছানা। বাড়ির সবাই সম্ভবত ঘুমিয়ে গিয়েছে। দোতলা লিভিং রুমের বাতি নিভিয়ে রাখা। আলো একবার দরজা খুলে দেখে ইসমামের ঘরে বাতি জ্বলছে। আলো সাথে সাথে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ওই পিশাচটা এখনো ফেরেনি। বিষয়টা আলোর কাছে খুব স্বস্তির। যতক্ষণ দূরে থাকে এই বন্দিশালার ভেতরেও আলোর নিজেকে খানিকটা মুক্ত ও স্বাধীন মনে হয়। কিছুক্ষণ বিছানায় বসে থেকে বারান্দায় চলে যায় সে। ইয়াসারের বাড়িতে কোনো এক অদ্ভুত কারণে খোলা বারান্দাটাকে আলোর পছন্দ হয়েছে। আলোদের বাড়িতে আলোর ঘরেও একটা খোলা বারান্দা রয়েছে, তবে সেটা এতটা বড় নয়। এই বারান্দাটা বিভিন্ন দেশীয় ফুলের গাছে সজ্জিত। একপাশে কিছু ক্যাকটাসের টব। আলোর ডানে তাকিয়ে দেখতে পায় তার শুকোতে দেওয়া শাড়িটা এখনো বারান্দায় দড়িতে ঝুলছে। আলোর দাদি দেখতে পেলে এতক্ষণে আলোকে 10টা ধমক দিয়ে মাথায় গাঁটটা মেরে বলতো, মাইয়া মানুষের গায়ের পোশাক রাইতে বাইরে রাখতে নাই, এইটাও ভুইলা যাস হতচ্ছাড়ি। আলো শাড়িটা তুলে নিয়ে ঘুরে দাঁড়াতেই থমকে যায়। বাড়ির পেছন দিক থেকে ধূপধাপ শব্দ আসছে। মনে হচ্ছে মাটির গর্ত খোঁড়ার জন্য কোদাল চালানো হচ্ছে। শাড়িটা পুনরায় দড়িতে রেখে ধীর পায়ে হেঁটে রেলিং ঘেঁষে দাঁড়ায় সে। নিচু হয়ে তাকাতে চমকে ওঠে। সামিন ইয়াসার মির্জা টর্চ হাতে দাঁড়িয়ে আছে। তার পাশে দাঁড়িয়ে আছে পোনা চাচা বলে লোকটা। আরেকটা অচেনা লোক মাটি খুঁড়তে ব্যস্ত। পাশেই একটা বস্তা মুখ বন্ধ করে রাখা। গর্তটার দিকে তাকাতেই আলো হতভম্ব হয়ে যায়। এত বড় গর্ত দিয়ে কী হবে? আর ওই বস্তায় কি আছে? আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা গভীর নিঃশ্বাস নেয়। তারপর 2 মিনিট সময় নিয়ে কিছু একটা ভাবে। তার চোখ মুখ আতঙ্কে ছেয়ে যায়। রুদ্ধশ্বাসে দৌড়ে ঘরের ছিটকিনি খুলে নিচে নামে। ফুলির মা সিতারা তখনও জেগে। আলোকে দেখে ফুলির মা চেঁচিয়ে ওঠে, আরে বড় ভাবি, দৌড়ায়া কই যান? আলো দৌড়ে সদর দরজার দিকে যায়। সিতারা ঘাবড়ে গিয়ে বলে, পালাচ্ছেন নাকি? দরজা খুলে আলো সোজা বাড়ির পেছনের দিকটাতে যায়। কি করছেন এখানে আপনারা? আলোর কণ্ঠস্বর শুনে সামিন ঘুরে তাকায়। তার চোখে মুখে হতভম্ব ভাব। পোনা চাচা অবাক হয়ে যায়। আলো বড় বড় নিঃশ্বাস নিচ্ছে ইয়াসারের দিকে তাকিয়ে। ইয়াসার কপাল কুঁচকে ফেলে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তুমি এখানে এসেছো কেন? বস্তায় কি আছে? তেজি কণ্ঠে জানতে চায় আলো। সামিন একবার বস্তার দিকে তাকিয়ে আলোর চোখের দিকে তাকায়, তারপর বলে, তোমার কাজ কি জেনে? ভেতরে যাও আলো। কার লাশ বস্তায়? কোন মায়ের কোল খালি করেছেন আপনি? কোদাল হাতে নিয়ে অচেনা লোকটা মুখ হাঁ করে দাঁড়িয়ে আছে। পোনা চাচা মিনমিন করে বলে, ভেতরে যাও বৌমা, ইয়াসার বাবা রেগে আছে। আলো পোনার দিকে তাকিয়ে নরম গলায় বলে, চাচা আপনিও? আপনাকে আমি সহজ সরল লোক ভেবেছিলাম, শেষমেশ আপনিও টাকার জন্য এই অমানুষটা সাথ দিচ্ছেন। বৌমা কি বলছো এসব তুমি? সামিন পোনাকে থামিয়ে দিয়ে আলোকে বলে, ভালোই বলছি, ভেতরে যাও আলো। পাড়া প্রতিবেশী জেগে যাবে, এত জোরে চেঁচিও না, সিন ক্রিয়েট করো না। জেগে যাক, সবাই দেখুক এখানে কি হচ্ছে, আপনার আসল রূপটা দেখুক। চেঁচামেচিতে এতক্ষণে বাড়ির সবাই এসে দাঁড়িয়েছে সেখানে। ইসমাম, ইলহাম, ইশিতা, ঋতু, ফুলির মা, সিতারা, পরি, ইহান সবাই এসেছে। সামিন ইয়াসার দাঁতে দাঁত চেপে বলে, অবাধ্য হয়েও না আলো আমার, তুমি ঘরে যাও। বস্তায় কি আছে? আলো ইয়াসারের চোখে চোখ রেখে প্রশ্ন করে। সামিন ইয়াসার কয়েক মুহূর্ত আলোর দিকে তাকিয়ে থেকে পোনা চাচার দিকে তাকায়। পোনা চাচা গিয়ে বস্তার মুখ খুলে সবটা ঢেলে দেয় মাটিতে। আলো হা হয়ে সেদিকে তাকিয়ে থাকে। বস্তায় শুকনো পাতা এবং কচুরি পানা ছিল। আলো পোনার মুখের দিকে তাকায়। পোনা নিচু স্বরে বলে, গাছের জন্য কম্পোস্ট বানানোর স্থান প্রস্তুত করছিলাম বৌমা। আলো মাথা ঘুরিয়ে চোখ তুলে ধীরে ধীরে সামিন ইয়াসারের দিকে তাকায়। সামিন কটমট দৃষ্টি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। রাগে তার হাত সে মুষ্টিবদ্ধ করে রেখেছে। আলো একটা ঢোক গিলে ফেলে। মনে মনে বলে ওঠে, সিংহের নাকি সুরসুরি দিয়েছিস আলো, আজ তোর খবর আছে। ইসমাম আলোর দিকে তাকিয়ে সামিনকে বলে ওঠে, কি হচ্ছে এখানে ভাইয়া, কোনো সমস্যা? সামিন ইসমামের কথার উত্তর না দিয়ে আলোর দিকে তাকিয়ে বলে, বেশি করতে আমি নিষেধ করেছি আলো, ঘরে চলো। আজ তোমাকে এমন শিক্ষা দিব তুমি আজীবন মনে রাখবে, ফটকা চালাক মেয়ে।
দরজা লক করে সামিন আলোর দিকে তাকায়। তাকে দেখে আলোর হঠাৎ খুব ভয় হচ্ছে। এতটা ক্ষেপে যেতে ইয়াসারকে সে কখনো দেখেনি। আলোর প্রথম দিন থেকে ইয়াসারকে যত অপমান করেছে, গায়ে থুতু মেরেছে, গায়ে হাত তুলেছে, ইয়াসার কখনো মেজাজ দেখায়নি। ঠান্ডা মাথায় আলোকে বরদাস্ত করে গিয়েছে। কিন্তু আজ সামিন ইয়াসার যেন অন্য রূপ ধারণ করেছে। আলো একটা ঢোক গিলে ফেলে কণ্ঠে তেজ ফিরিয়ে এনে বলে, ভয় দেখাচ্ছেন? ভয় দেখাচ্ছেন আপনি আমাকে? শুনুন ইয়াসার মির্জা, আমি আপনাকে ভয় পাই না। আমার সাথে উল্টো পাল্টা কিছু করতে এলে না, ঠ্যাং খোড়া করে দিব আপনার। ইয়াসার দাঁত কিরমির করে আলোর দিকে এগিয়ে যায়। আচ্ছা, তাই নাকি? আলো ভয় পেয়ে গেলেও টানটান হয়ে দাঁড়িয়ে থাকে। ইয়াসার আরেকটু এগিয়ে গিয়ে আলোর হাতের কবজি ধরে, দাঁত খিচিয়ে বলে, বাড়াবাড়ি করতে নিষেধ করেছি না আলো? বেশি বোঝো তুমি। আজ তোমার এই হাল তোমার বেশি বোঝার কারণে। তা কি তুমি জানো কেন আমায় জ্বর মেরেছিলে সেদিন? আলো ইয়াসারের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে গায়ের সমস্ত শক্তি খরচ করে। ইয়াসার তার দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হেসে ফেলে। কই তোমার অর্জন কোথায়? একটা স্টেপ দেখাও তো দেখি, কেমন কারাতে জানো তুমি? আলো 2 মিনিট গলা কাটা মুরগির মতো ছটফট করে নিস্তেজ হয়ে পড়ে। নিষ্প্রাণ গলায় বলে, রাত 10টার সময় মানুষ কম্পোস্ট বানাতে যায়। আমার জায়গায় অন্য কেউ হলে সেটাই ভাবতো, যেটা আমি ভেবে ফেলেছি। সেজন্য আমাকে খুনি বানিয়ে দেবে? কেন, ভুল বললাম কোথায়? আমার ভাইদের মেরে বড় বাজারের ব্রিজের নিচে কচুরি পানার মধ্যে কিংবা মিউনিসিপ্যালিটির ড্রেনে ফেলে দিয়ে আসবেন বলেননি এমন কথা? সামিন থতমত খেয়ে যায়। কয়েক মুহূর্ত চুপ করে থেকে মিনমিন করে বলে, ভয় দেখিয়েছি শুধু, করতাম না কিছু। খুন খারাপই কখনো করিনি। রাত 10টার সময় কম্পোস্ট কে বানাবে পাগল ছাড়া? আমি রাত 3টার সময় বানাবো, তাতে তোমার কি গোয়েন্দা বাপের গোয়েন্দা কন্যা? কণ্ঠে তেজ নিয়ে বলে উঠল সামিন। আলো সামিনের দিকে তাকিয়ে থাকে। সামিন আবারও আগের মূর্তি ধারণ করে বলে, আর যদি কখনো দেখি আমি বেশি লম্পঝম্প করেছ তাহলে খুব খারাপ হয়ে যাবে আলো। আজ কিছু বললাম না, চেয়েছিলাম শাস্তি দিতে, দিলাম না। মেয়ে মানুষ, দুর্বল প্রজাতি, তাই। কি করতেন? গায়ে জোর দেখাতেন? আপনার মতো কাপুরুষেরা আর কি ব্যাপারে? সব পারিবারিক শিক্ষা। নিজের মা চাচিকে দেখেছেন আজীবন বাবা চাচার পায়ের তলায় পিষ্ট হতে, সেটাই শিখেছেন। আপনার মতো পুরুষরা ওই তথাকথিত পুরুষ ধর্মের অনুসারী পূজারী। আচ্ছা, আর তোমার বাবা কি করত? তোমার মাকে মাথায় উঠিয়ে নাচতো সারাদিন? ঠান্ডা গলায় বলে ইয়াসার। আলো কিছুক্ষণ চুপ করে ইয়াসারের চোখে চোখ রেখে বলে, আমার বাবাকে দেখেছি সারা জীবন আমার মাকে বুকে রেখেছে, না মাথায় না পায়ের তলায়। একজন স্ত্রীর স্থান তার স্বামীর বুকে। আলোর এই একটা কথায় কি ছিল সামিন জানে না, কিন্তু এই কথাটাতে সামিন থমকে গিয়েছিল। স্বামী স্ত্রীর সম্পর্কের সমীকরণের পাঠের হাতখড়ি হলো সামিনের, সেটা টের পেল না কেউই। দীর্ঘ সময় অতিবাহিত হয়। আলো বলতে থাকে, অবশ্য আপনি এসব বুঝবেন কি করে? আপনার বাবা আপনার সামনে কখনো আপনার মাকে বলেছে ভালোবাসি? সামিন রোবটের মতো মাথা নাড়িয়ে না বলে, যেন সে আলোর হাতের চাবি দেওয়া পুতুল হয়ে গিয়েছে। আলো বলে, কিন্তু অসংখ্যবার আপনার সামনেই আপনার মাকে ধমকেছেন, তাই তো? সেজন্যই তো শিখেছেন শুধু স্ত্রীর ধমকের জিনিস তুচ্ছ। কিছুক্ষণ চুপ করে আলোর দিকে তাকিয়ে সামিন হঠাৎ করে নরম গলায় বলে ওঠে, বেশি চেঁচিয়ে কথা বলবে না। আর পাড়া প্রতিবেশী ভয়ঙ্কর লেভেলের কুচুটে, উল্টোপাল্টা কথা বাড়াতে ছাড়বে না। আমি সেটা বরদাস্ত করব না। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। আমি কোনো জোর খাটাবো না। দুর্বল জাতি তোমরা, জোর খাটানোর প্রয়োজনও নেই। আজ যে শাস্তি তোমায় দিতে চেয়েছিলাম সেটা হলো তোমার মুখে স্কচটেপ লাগিয়ে রাখতাম। স্যার, ম্যাম এসেছে। ইলহাম চোখ তুলে তার পিএ সিফাতের দিকে তাকায়। তারপর হাতের ফাইলটা দেখতে দেখতে বলে, ইহান এসেছে সাথে, পাঠিয়ে দাও। না না স্যার, আপনার বউ ম্যাডাম না, জুই ম্যাডাম। ইলহাম হাতের ফাইলটা বন্ধ করে দাঁড়িয়ে যায়। জুই কেবিনের পর্দা সরিয়ে ভেতরে ঢুকে সিফাত চলে যায়। ইলহাম জুইয়ের পা থেকে মাথা পর্যন্ত দেখে। বেগুনি রঙের পাতলা জর্জেটের শাড়ি, বড় গলার ব্লাউজ, ঠোঁটে কড়া রঙের লিপস্টিক। ইলহাম গম্ভীর কণ্ঠে বলে, এভাবে সেজে অফিসে এসেছো কেন? জুই একটা অনর্থক হাসি হেসে ইলহামের সামনে চেয়ারে বসতে বসতে বলে, প্লিজ ইলহাম, এসব তোমার ওই হাড় হাবাতে বউয়ের সাথে করো, আমার সাথে নয়। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ওমেন, আমার যেভাবে ইচ্ছা সেভাবে সাজবো। ইলহাম হেসে গদগদ হয়ে বলে, ওকে ওকে, রাগ করো না।
আসলে তোমার ওই সৌন্দর্য অন্য কেউ দেখলে আমার হিংসা হয়। কেন বোঝো না এটা? জুই ইলহামের দিকে সামান্য ঝুঁকে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।